শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচ বাঁচাতে পারুক আর নাই পারুক, শরীফুল যে আউটটা ক্যামেরন গ্রিনকে করলেন, যে একটা ইনসুইংিং ইয়র্কার করে ক্যামেরন গ্রিন উইকেটে পড়ে গেলেন, এই দৃশ্য নিয়ে সারাদিন আলোচনা করা যেতে পারত। আর খারাপ নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে যথেষ্ট আলোচনা করা যায়। সেটা সারাদিন না, দুদিন ধরে আলোচনা করা যায়। কিন্তু এগুলো আমরা করব, এগুলো একটু দিনের খেলাটা শেষ হোক, যদি ম্যাচটা বেঁচে থাকে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত, তাহলে একটু ওই সময় আলোচনা করবো। আর ম্যাচ শেষ হয়ে গেলে তো টোটাল একটা ম্যাচের রিক্যাপ করব। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই মুহূর্তেই একটা জিনিস নিয়ে আমাদের কথা বলা এবং সিদ্ধান্ত নেওয়াটা জরুরি হয়ে গেছে। তাসকিনকে কি আমরা এভাবে আরও ক্যারি করে যাব? তাসকিন কি আমাদের জন্য একটা বোঝা হয়ে গেল? তাসকিনের এই যে ছায়াটা, এটা তাসকিন না। এই ছায়াটাকে আমরা কি আর ক্যারি করে যাব? এভাবে লুকায় লুকায় আর কতদিন রাখবো দলের সঙ্গে? এই জিনিসটা আজকে আলোচনা করাটা জরুরি হয়ে গেছে। কারণ এতদিন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আড়াল পড়ে যায়। তাসকিন দলে থাকে, তাসকিন যে পারতেছে না, তাসকিন যে দমে পারতেছে না, তাসকিন যে স্কিলে পারতেছে না আমি ঠিক বলবো না, ওই লেভেলে ফাইট করতে পারতেছে না, আর এটা বোঝা যায় না। কারণ সবসময় তার এই পারফরমেন্সটা আড়াল করে দেওয়ার মতো দু তিনজন বোলার দলে পারফর্ম করে যায়। আবার ফিল্ডিংয়েও ওই লুকায় টুকায় রাখা যায়। কিন্তু আজকে খুব চোখে লেগে গেল এবং ভাবলাম যে এটা তো আজকে চোখে লাগলো, এটা কি নতুন? গত ২ বছর ধরে এটাই চলতেছে, টেস্টে অন্তত গত ২ বছর ধরে এটাই চলতেছে। তো এইভাবে আর কতদিন ক্যারি করব, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। শুরুতে শরীফুলের আরেকটু বন্দনা করে নেই। শরীফুল ছেলেটার বন্দনা যত করব আমার মনে হচ্ছে কম হয়ে যাবে। আরও বেশি কিভাবে করা যায়, আরও বেশি কিভাবে করা যায়। এই ম্যাচটা যেভাবে আমরা হারি না কেন, হতে পারে আজকেই হেরে যাব। যখন কথা বলতেছি লাঞ্চের পর পর শুট করতেছি, তখনও পর্যন্ত আমাদের হাতে আর ৭ উইকেট আছে। এটা নিয়ে ১০০-র মতো এখনও লিড পার করতে হবে। ইনিংস ব্যবধানে হেরে যেতে পারি, কোনো ক্রমে ইনিংস ব্যবধানটা এড়াতে পারলেও হেরে যেতে পারি আজকের দিনের মধ্যে। কিছু যায় আসে না। শরীফুল যে অতিমানবিক বলটা করলো, সেটার জন্য তাকে নিয়ে অনেক বন্দনা করা যায়। দেখেন, শরীফুল যখন ডেলিভারিটা করলো, ওই ৭ উইকেটের কথা আমি বলতেছি না। ৭ উইকেট তো একটা বিস্ময়কর ব্যাপার। ৭ উইকেট, সে পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার, প্রথম স্পিনার হিসাবে, বাংলাদেশি স্পিনার হিসাবে ৭ উইকেট নিল, সব ঠিক আছে। কিন্তু ওই যে একটা ডেলিভারি, ক্যামেরন গ্রিন সেট ব্যাটসম্যান, একেবারে প্রপারলি সেট ব্যাটসম্যান, তাকে একটা ইনসুইংিং ইয়র্কার করলো। আপনি ধারাভাষ্যটা খেয়াল করছেন? ওই সময় ধারাভাষ্যের সময় অ্যালান বোল্ডার ছিলেন, কিন্তু কথাটা অ্যালান বোল্ডার বলছেন কিনা আমি নিশ্চিত হইতে পারি নাই। আমি ওই কণ্ঠ শুনে বুঝতে পারি নাই এটাকে বর্ডারের কণ্ঠ কিনা। কিন্তু যেই হোক, কথাটা বলছে ইটস ওয়াসিম লাইক ইন সুইংিং ইয়র্কার, ইটস ওয়াসিম লাইক। এই ৩টা শব্দ শোনার পরে আপনি যদি ক্রিকেটের ককেও কোনোদিন ভালোবেসে থাকেন, তাহলে আপনার আসলে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাওয়ার কথা। যে বাংলাদেশের একটা বোলারকে ধারাভাষ্যকার, তাও অস্ট্রেলিয়ান লিজেন্ডারি ধারাভাষ্যকারদের যে কেউ একজন, অ্যালান বোল্ডার হোক, মার্কোয়া হোক, ওই সময় যারা ছিলেন, এদেরকেও, জুলিয়ান ব্রেন্ডন ছিলেন, যেই হোক, এই ৩জনের একজন তো বলছে এই কথাটা শোনার জন্য বেঁচে থাকা যায়। এই কথাটা শোনার জন্য আপনি একটা পুরো জীবন পার করে দিতে পারেন। যে আপনার দেশের একটা ফাস্ট বোলারের একটা ডেলিভারি দেখে কেউ একজন বলবে ওয়াসিম লাইক ডেলিভারি। গতকাল রাতে এটা বোধহয় বলতেছিলাম যে ওয়াসিম আকরাম সাহাব এই কাজগুলো তো করতেন। এখনও আমি বিশ্বাস করি যে আরও ১০০ বছর কেটে যাওয়ার পরে ওনার সব কিছু কেউ একজন নিয়ে জন্মাতে পারবে না। ওই যে আমি মেসি সম্পর্কে প্রায় বলি যে মেসির কোনো একটা অ্যাট্রিবিউট, দুটো অ্যাট্রিবিউট, ৩টা অ্যাট্রিবিউট একজন ফুটবলের মধ্যে থাকবে। খুব দ্রুতই আরেকজন উঠে আসবে, আমরা দেখব, বা দেখব না, হয়তো আর কিছুদিন পরে আসবে। কিন্তু পুরোপুরি মেসির সব গুণ নিয়ে একজন ফুটবলার আসবে, এটা বিশ্বাস করা খুব কঠিন। ওয়াসিম আকরাম হচ্ছেন ক্রিকেটের ওই জিনিস। ওয়াসিমের সব ডেলিভারি, ওয়াসিমের সব জাদু কারোর ভেতরে আসবে এটা বিশ্বাস করি না। কিন্তু সেটা একটা জিনিস, একটা তুলির আঁচড়ও দেখে যদি কেউ বলে এই জিনিসটা ওয়াসিমের মতো, আমার মনে হয় তার জীবন ধন্য যে হয়ে যাওয়া উচিত। এবং যে কাজটা সে করলো, ওই সেই ফ্লিকটা করায় এয়ারে সুইং করালে একই সঙ্গে ফুল আর ইয়র্কার। আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, ক্যামেরন গ্রিন উইকেটে পড়ে গেল।
টোতে লাগলো, ধর্মসেনা কি বুঝলেন জানি না, নট আউট কেন দিলেন, এর চেয়ে প্লাম এলবিডব্লিউ তো হয় না। মানে ওখান থেকে ক্যামেরন গ্রিনের আর বেঁচে ফেরার কোনো উপায় ছিল না। যদি সে ব্যাটে লাগাতো তাহলে ব্যাটে লেগে ওটা উইকেট কিপারের পেছনে যেত। অনেকে ভাবতে পারেন যে মিস করছে বলে বোধহয় ওই অবস্থা হয়েছে, না, যদি লাগাতে পারতো ব্যাটে, কোনো ক্রমে ব্যাটটা নামাতে পারতো, তাহলে ব্যাটে লেগে উইকেট কিপারের হাতে যেত। ওটা আলটিমেট ডেডলি ডেলিভারি ছিল, অবিশ্বাস্য ডেলিভারি। আমি এইরকম উইকেটে ব্যাটসম্যানকে ফেলে দিতে দেখছি মুস্তাফিজকে সর্বশেষ, এবং এই একই রকম জাদুকরি ডেলিভারি কিন্তু ওই যে আইপিএলে এরকম সে উইকেটে ব্যাটসম্যানদের ফেলে দিছিল, বোধহয় দুটো ব্যাটসম্যানকে ফেলে দিছিল। এরকম একটা মোরাল ভিক্টরির পরে ওই দিনে আর মন্দ কথা বলতে ইচ্ছা করে না। এরকম দিনের শুরুতে এরকম একটা জিনিস দেখার পরে সারাদিন যা খুশি হোক না কেন, দিনটা ভালো কেটে যায়। কিন্তু তারপরেও মনে হলো যে আজকে দিন শেষে তো রিক্যাপ করতেই হবে, বা এই যে আমাদের পারফরমেন্স এগুলোর ভিতরে যেগুলো নেগেটিভ সেগুলো বলবো, আর পজিটিভ তো অনেক কিছু, ভাই ঝুড়ি ভরে গেছে অলরেডি পজিটিভ বলার জন্য, সেগুলোও বলবো। কিন্তু এই সময় থাকতে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে তাসকিনকে আর ক্যারি করা ঠিক হচ্ছে না। একদমই এই কোশ্চেনটা সিলেক্টরদেরও নিজেদের করতে হবে, টিমকেও করতে হবে, যে তাসকিনের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানায় তার যে অবদান বাংলাদেশের ক্রিকেটে এবং তার যে প্যাশন, এটাকে প্রথমে স্যালুট জানাতে হবে। স্যালুট জানায় সিদ্ধান্ত নিতে হবে যে শুধু টেস্ট ক্রিকেট থেকে হলেও আপাতত সে দূরে থাকবে। টেস্ট ক্রিকেট এই ফিটনেস নিয়ে এই অবস্থায় সে খেলতে পারে না। দেখেন, এটা সে শুধু গত বছর দুয়েক বড় কোনো উইকেট পায় নাই বা অনেক রান লিক করে এজন্য আমি বলতেছি না। এটা আসলে একটা ক্রিকেটার ফুল ছন্দে থাকার পরেও একজন বোলার হতে পারে যে একটা লম্বা সময় সে 4 উইকেট 5 উইকেট দেখা পাচ্ছে না, কিচ্ছু যায় আসে না এটাতে। ভাই এর মধ্যে তাসকিন কিন্তু 2-4টা উইকেটও পাইছে। উইকেট দিয়ে জাজ করেন না, উইকেট নাম্বার দিয়ে। ঘটনা হচ্ছে তাসকিন কিভাবে খেলতেছে সেটা দেখেন। সে যে টেস্ট খেলতেছে তাকে তো লুকায় রাখতে হচ্ছে ক্যাপ্টেনকে, যে কোথায় ফিল্ডিংয়ে দিব। একটা সময় এই জিনিসটা বিশ্বের বেশিরভাগ দলের, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ছাড়া সবারই ছিল। ওয়ানডে ক্রিকেটে খুব মুশকিল হয়ে যেত, দলে 2-3টা ব্যাটসম্যান থাকতো, তারা ব্যাটিং ছাড়া কিচ্ছু পারতো না, বোলিং তো পারতোই না, ফিল্ডিংও পারতো না। এই যে নবজাত সিং সিধু পরে ভালো ফিল্ডার হয়েছিলেন, সিধু কিন্তু একটা বিরল কেস, মানে বেশ বয়স হয়ে যাওয়ার পরে ভালো ফিল্ডার হয়ে গেলেন। তার আগ পর্যন্ত এই লোকটাকে কোথায় লুকায় রাখবে আজহারউদ্দিনের খুব টেনশন হতো। অলমোস্ট সব ক্যাপ্টেনের এরকম 2-4টা খেলোয়াড় ছিল যে কোথায় লুকাবো। আজকের দিনে ওটা চলবে না। তুমি ব্যাটসম্যান তো দূরে থাক, তুমি যদি জেনুইন পেসারও হও, তাও তোমার ফিল্ডিংয়ে ওই লুকানোর ব্যাপারটা থাকবে না। আর তুমি তো পেসার, তোমার ফিটনেস কেন মূল প্রবলেম হবে। এমন তো না যে তাসকিনকে রিফ্লেক্সের জন্য লুকাইতে হচ্ছে, বা তাসকিন বল জাস্ট করে না বলে তাকে ফিল্ডিংয়ে লুকায় রাখতে হচ্ছে, যে কোন জায়গাটায় দেওয়া যায় যে জায়গায় বল যায় না, এমন একটা জায়গায় তাসকিনকে দিতে হবে। তাসকিন মূলত বল দেখলে সে চেজই করতে পারতেছে না। সে গতকালকে আপনারা দেখছেন যে গতকালকে না গত ম্যাচে, যা এই মুহূর্তে গোলায় ফেললাম, একটু আগেই মাথায় ছিল, সে একটা বল চেস করলো না। চেস না করাতে শান্ত এবং লিটন তার সঙ্গে বেশ, তাসকিন তো সিনিয়র মানুষ, তারপরেও তার সঙ্গে বেশ জোরেই করলো। পরের বলটা ঠিক তাসকিনের কাছাকাছি থেকে যাচ্ছে, তখন শান্ত নিজে চেস করলো, মানে অনেকটা দেখায় দেওয়ার মতো যে দেখেন তাসকিন ভাই বা তাজিম ভাই কি করতে হয়। ওই 2 রানই হলো, আগেরবারও তাসকিনের ওখানে 2 রান হয়েছিল, এবারও 2 রানই হলো। কিন্তু দ্য ডিফারেন্স ইজ অ্যাপ্রোচ, দ্য ডিফারেন্স ইজ রানিং। আপনি যে রান করতেছেন বলটার জন্য। আমার মনে আছে ঢাকায় যখন পাকিস্তানের বিপক্ষে আমরা জিততেছি, ঢাকায় নাকি সিলেটে, ওই সময় তাসকিনের এরকম ব্যাড অ্যাপ্রোচ দেখে লিটন এক পর্যায়ে তারে গালি তো দিতে পারে না, কারণ সে তো আসলে বাংলাদেশের ক্রিকেটের ছোটোখাটো লিজেন্ড, বলে গালি তো দিতে পারে না, খুব বিরক্ত হয়ে একটা শব্দ বলছিল, সেটা রিপিট না করে। এখন এই জিনিসটা আর কত আবার বোলিংয়ে সে যায়, সে যে বল করতে পারে না তা কিন্তু না। আপনারা দেখতেছেন ওয়ানডেতে সে 2-একটা স্পেল করতেছে, ধসায় দিচ্ছে এর মাঝখানে। বোলিংয়ে তার স্কিলে কোনো সমস্যা নাই, সমস্যা ওই যে ফিটনেস। আপনি টেস্টে যদি 1 ওভার 2 ওভারের বেশি বল না করতে পারেন, তাহলে কিভাবে চলবে বলেন ভাই। এটা হয় আপনি দৌড়াইতে গেলে ফিল্ডিংয়ে হাঁপায় যাচ্ছেন। আমার বুকের মধ্যে একটা টিউমার, আমার ফুসফুসে, তারপরেও আমার মনে হয় যে আমি এত হাঁপাই না। সে এত হাঁপায়, রীতিমতো হাঁপুরের মতো বুক ওঠানামা করে। যখনই সেকেন্ড ওভারে আসে, প্রথম ওভারটা তবুও তারে বোলার মনে হয়, সেকেন্ড ওভারে আসলেই মনে হয় যে অ্যামেচার বোলার, অ্যামেচার ক্রিকেট থেকে ধরে আনা হয়েছে। এটা এটা ভাই কোনোভাবে হতে পারে না। এই সেই তাসকিন যার ফিটনেস ফাইটিং নিয়ে আমি উপন্যাস লিখতে চাইছিলাম। দেখেন, বাংলাদেশের ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তার মতো ভালোবাসে নাই কেউ। তার যখন বয়স 16,
আমি তো বলি যে এদেরকে 15-16 বছর বয়স থেকে চিনি, তখন থেকে সে টেস্ট ক্রিকেটের জন্য ফাইট করে যাচ্ছে। সে বাংলাদেশে সেই ক্রিকেটার যে একটা রেয়ার ফাস্ট বোলার, যে জন্মাইছে এবং ক্রিকেটে ঢুকছেই টেস্ট খেলবে বলে, এবং প্রথম দৃষ্টি আকর্ষণ করছিলই লঙ্গার ভার্সন ক্রিকেট দিয়ে, ইংল্যান্ডের বিপক্ষে একটা লঙ্গার ভার্সন ম্যাচ দিয়ে। এরপরে ইঞ্জুরি টিঞ্জুরি মিলায় অনেক দেরি হয়ে গেল টেস্ট খেলতে, কিন্তু টেস্টে দারুণ করলো। এই তাসকিন বাংলাদেশের ক্রিকেটের জন্য নিজের যতবার বদলাইছে, যতবার কামব্যাক করছে, যত এফোর্ট দিছে, বাংলাদেশের ক্রিকেটটার লম্বা সময় ধরে এই বোলিংটারে সে টানে নিয়ে গেছে না। এই জেনারেশনটা আসার আগ পর্যন্ত একটা বিরাট গ্যাপ ছিল, ওই সময় তাসকিন আর মুস্তাফিজ ছাড়া কেউ ছিল না। এই দুটো মানুষ টেনে নিয়ে গেছে। তো মুস্তাফ তো সব ফরম্যাটে খেলতে পারে না, ফলে সে একা টেনে নিয়ে গেছে। এই শ্রদ্ধা, এই রেসপেক্ট, এই কৃতজ্ঞতা জানাইতে যেন আমাদের ভুল না হয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আমাদের নির্বাচক এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট এদের একটা কল নেওয়ার টাইম চলে আসে যে তাসকিন আর টেস্টে চলবে না। এটা চলবে কি না এ কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় চলবে না, এটাই বলতে হবে। হ্যাঁ, পৃথিবীতে অনেক বড় বড় মিরাকল ঘটে এবং তাসকিন নিজেই সেটা এর আগে ঘটায় দেখাইছে। একেবারে চলবে না হয়ে গেছিল করোনার আগে, সেখান থেকে প্রবলভাবে ফিটনেস এবং মেন্টাল স্ট্রেংথ নিয়ে ফিরে আসছে, এসে আবার নিজেকে প্রুভ করছে। হতে পারে যে তাসকিন এখান থেকে আবার কামব্যাক করলো। আমি বলতে বাধ্য হলাম এরকম একটা কন্টেন্টে যে তাসকিনকে ছাড়া টেস্ট দল চলতেছে না। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। আমি সবসময় নিজের কথা গিলে ফেলার, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়ের যখনই একটু নিন্দা করতে বাধ্য হই, তখনই ওটার সময় মনের ভিতরে ওটা থাকে যে এই কালকেই এটার বদলে একটা কন্টেন্ট করে নিজের একটা গালি দিতে পারতাম। আগামীকালে যদি আমি এই তাসকিনকে নিয়ে একটা গালি দিতে পারি নিজেরে, যে না তাসকিন ফিটনেস ফিরে পাইছে, আগামীকালে তো এটা সম্ভব না, কয়েকদিন পরিশ্রম করে, এবং তাসকিনকে ছাড়া টেস্ট দল হবে না, তাহলে আমার অসাধারণ লাগবে, অনেক ভালো লাগবে, এটা বলে বোঝানো যাবে না। আপনারা ভাবেন যে একটা খেলোয়াড়কে যখন নিন্দা করি, করি না, না পারতে করি না। দেখেন বহু নিন্দার বিষয় সামনে থেকে চলে যায়, তাও করি না, বুকের মধ্যে কষ্ট লাগে, কারণ ওরা কত কষ্ট করে এই খেলাটা চালায় যায় সেটা আমি জানি। আমি একটু কাছ থেকে দেখছি তো এদের লড়াইটা, ফলে সহজে নিন্দা করি না। যখন নিন্দা করি তখন ওইটা মাথায় থাকে যে ও আমার জবাব দিক, জবাব দিলে আমি লজ্জিত মুখে এসে বলবো যে বিরাট ভুল হয়ে গেছে ভাই, তুমিই ঠিক। কিন্তু সেই সময় পর্যন্ত তাসকিনকে আর টেস্ট দলে রাখা যাবে না। এখন আমাদের মূল যদি টেস্ট অ্যাটাক হয় যে নাহিদ রানা, হাসান, শরীফুল, খালেদ, এবাদত শুড বি বেটার। যে অবস্থা আছে খালেদ এই মুহূর্তে আপনারা দেখতেছেন না, কিন্তু খালেদের অবস্থা বেশ খারাপ। এবাদতেরও যে অবস্থা তাতে একবারে আমাদের এই টপ লেভেল যে বোলাররা তাদের খুব সঙ্গে ফাইট দেওয়ার মতন না। ফলে তাসকিন যদি বাদ পড়ে যায়, নাহিদ রানা যদি ঢোকে, তখন আপনার একটা তরুণ বোলারকে দলে ঢুকাইতে হবে। আপনার 5 বোলারের সেট আপ ঠিক রাখতে গেলে সেটা মুশফিক হতে পারে, আরও অন্য কেউ হতে পারে। আমি মনে করি ওই জায়গাটায় একটু পেস বেশি এরকম একটা ছেলেকেই নেওয়া উচিত। সে যাই হোক, কম্বিনেশন যাই হোক, তাসকিনকে আর ক্যারি করা ঠিক হবে না টেস্টে। ইভেন ওয়ানডে টি-20তেও আপনি কতটা ক্যারি করবেন ওই একটা দুটো ম্যাচের পারফরমেন্স দেখে এটা রিথিঙ্ক করা সময় চলে আসে। তবে সেজন্য আমি মনে করি যে সামনে আমাদের সাউথ আফ্রিকায় খেলা আছে, সাউথ আফ্রিকায় ভিন্ন ধরনের উইকেটে খেলবো, সেসব জায়গায় আমরা তাসকিনকে দেখব, রেস্ট দিয়ে দিয়ে দেখব। যদি দেখা যায় লিমিটেড ওভারে সে এখনও মোটামুটি কার্যকর, তাহলে সে আমাদের সঙ্গে 2027-এর ফ্লাইটে উঠতে পারে, আমি খুব একটা আপত্তি করব না। আমি এখানে তাসকিনের প্যাটার্নটা যেটা দেখছি লিমিটেড ওভারে, সেটা হচ্ছে সে একটা ম্যাচে ভালো করলে তার ওই ধকল সামলাতে 2-3টা ম্যাচ চলে যায়। এখন আমাদের যে পরিমাণে বোলার লিমিটেড ওভারে আছে, তানজিম সাকিব সুস্থ হয়ে ফিরলে, তাতে একজন খেলোয়াড়কে একটু রেস্ট দিয়ে দিয়ে খেলাইলে খুব বেশি গায়ে লাগে না। কিন্তু যখন আপনি গ্লোবাল ইভেন্ট খেলতে যাবেন, তখন আপনি প্রতিদিন যদি জানেন যে আজকে তাসকিন ভাই খেলে ফেলছে, আগামী 2 ম্যাচে আর তারা সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে তো আপনার প্রতিদিনই একটা বোলার শর্টেজ থাকবে। আপনি এই ম্যাচে অবস্থাটা দেখেন, এই ম্যাচে কার্যত শান্তকে একটা প্রেসার দিয়ে বল করাইতে হয়েছে। আপনি একটু টেকনিক্যালি ভাবেন, তাসকিনকে লোকায় রেখে দিল, তাসকিনকে দিলেই বিপদ ঘটে যাচ্ছে। হাসান হঠাৎ করে একটা অফ ডে চলে আসে, টেকনিক্যাল কারণটা আবিদ হোসেন সামের কাছ থেকে জেনে নিন, ও একটা অলরেডি ভিডিও করছে, কিন্তু একটা অফ ডে আসছে তো হাসান পারতেছে না, সে আমাদের সেরা বোলার, তাহলে কি ভরসা থাকলো? একটা ছেলে বল করে যাবে?
যেটা আপনার পেস সহায়ক উইকেট, ওখানে একটা ছেলে বল করে যাবে, শরীফুল একাই বল করে যাবে। যেই না তাসকিনকে আনা হলো টেইল এন্ডে, সে 1 ওভারে 17 রান লিড করে দিল, নো বলের পর নো বল করতেছে, বুঝেই যাচ্ছে যে ওর পক্ষে আর ক্যারি করা সম্ভব হচ্ছে না। মাত্র ম্যাচের সেকেন্ডে ভাই, তার মধ্যে আমরা কতটুকু সময় বল করছি, এতে যদি এরকম হয়, এবং ওটা এমন কোনো হিউমিড শহর না, এমন কোনো ভয়ানক গরমের শহর না, মানে টানা দুটো টেস্ট খেলতে গিয়ে সে একদম শেষ। এই জায়গাটায় আমি আবারও হাত জোর করে বলি, কেউ এই কথার অর্থ তাসকিনকে ছোট করা ভাববেন না, বা তাসকিনকে মনে মনে ছোট ভাববেনও না। তাসকিনের বাংলাদেশ ক্রিকেটে কত বড় অবদান সেটা বুঝতে আমাদের সময় লাগবে। তাসকিন অনেক বড় ব্যাপার। ওই যে যখন মাশরাফি শেষ দিকে এসে হতাশাজনক পারফর্ম করতেছে, আমি রোজ প্রার্থনা করতাম যে মাশরাফি কেন রিটায়ার করে না। কারণ বাংলাদেশে যেটা হয়, মানুষ খুব দ্রুত অতীত ভুলে গিয়ে বর্তমানের জন্য গালিগালাজ করে। এটার দায়টা শেষ পর্যন্ত ক্রিকেটার ম্যানেজমেন্ট সবারই, তবে ক্রিকেটারকে আমি বলি যে এটা বেশি মাথায় রাখতে হয়। কারণ আপনার যে গৌরবোজ্জ্বল অতীত, এই অতীতটা যেন ম্লান না হয়, এটা দায়িত্ব নেওয়ার কাজটা আপনার। আপনি আজকে যদি হাস্যকর কিছু করে, মুশফিকের কথা ধরেন, উপরওয়ালা না করুক, সে যদি আগামী কয়েকটা ম্যাচে হাস্যকর ব্যাটিং করতে থাকে, তাহলে লোকজন ভুলেই যাবে যে এই মুশফিক বাংলাদেশকে কিভাবে টেস্টে ক্যারি করে গেছে দিনের পর দিন। এই জিনিসগুলোতে যেতে হয় না, নক্ষত্রের পতন হবে এটা নিশ্চিত, নিশ্চিত। ফলে সেই পতনটা দেখাইতে হয় না, তার আগেই সরে যেতে হয়। তাসকিন নিজেই এই কলটা নিলে খুব ভালো হবে যে ম্যানেজমেন্টকে জানায় দাও আমি আর টেস্ট খেলতেছি না, যতদিন ফিটনেসটা রিগেইন না করি, যতদিন নিজেকে আপ টু দ্য মার্ক না নিতে পারি। আর যদি সে না জানায়, তাহলে একটু ম্যানেজমেন্ট কঠোর হবেন, কঠোর হয়ে ব্যাপারটা এখানে সমাপ্তি করবেন। আমাদের ফাস্ট বোলারের এই মুহূর্তে কোনো অভাব নাই। আমাদের ফাস্ট বোলার পাইপলাইন আমি প্রপার ধারণা রেখেই বলতেছি, টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গায় আমাদের হাতে 5-7টা ফাস্ট বোলার ক্যারি করার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। আমি জানি না টেস্টের রেজাল্ট কী হতে যাচ্ছে, কেউই জানি না আমরা, তবে মনে হয় না যে আমরা লড়াইতে ফিরতে পারতেছি। সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো দিনের খেলাটা শেষে।